আসসালামু আলাইকুম। বাংলাদেশের টেস্ট টিমটা ঘোষণা করা হয়েছে এবং প্রতিবারই একটা টিম ঘোষণা করার পর সত্যি কথা বলতে 15 জনের টিম হলে 11 বা 12 জন পর্যন্ত একদম সবার সাথেই সব কিছু মিলে যায়। মানে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে পরে সবার টিমটা একরকমই হবে, যেহেতু বাংলাদেশে প্লেয়ারের খুবই সংকট। সেই জায়গাটাতে দুইটা তিনটা স্পট নিয়ে সবসময় একটা ডিবেটের জায়গা থাকে। এবারও টেস্ট স্কোয়াডটা নিয়ে একটা ডিবেটের জায়গা আছে। সত্যি কথা বলতে আসলে আপনি কাকে ছেড়ে কাকে খেলাবেন, কোন ক্রাইটেরিয়াতে কাকে খেলাচ্ছেন, কোন ক্রাইটেরিয়াতে টিম সিলেক্ট হয়, সেগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ব্যাপারগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, তবে তার আগে আমি আমার ফাইন্ডিংসের একটা জায়গা বলি। সেটা হচ্ছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে বর্তমানে টেস্ট ক্রিকেটে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট টিম সিলেকশনের ক্ষেত্রে, তা হচ্ছে কনকাশন সাব। যে কোনো সময় কিন্তু যে কোনো ব্যাটসম্যানের মাথায় বল লাগলে লাইক টু লাইক সাবস্টিটিউশনের একটা ব্যাপার থাকে। সেই কনকাশন সাবের ব্যাপারটা আমাদের সিলেক্টররা আসলে এড়িয়ে গেছেন কিনা, বা তারা ওইভাবে টেকনিক্যালি চিন্তা করেছেন কিনা কনকাশন সাবের ব্যাপারে, সেটা আমার একটা প্রশ্নের জায়গা আছে। এটা আমার ব্যক্তিগত অবজারভেশনের জায়গা। এবং সেটা হচ্ছে মূলত ওপেনার নিয়েছেন আপনি মাত্র 2 জন। ওপেনার নিয়েছেন 2 জন, ওপেনারের কিন্তু কোনো ব্যাকআপ নাই। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। ওপেনারের কোনো ব্যাকআপ নেই। সাদমান আছেন, এনামুল হক বিজয় আছে, ওপেনারের কোনো ব্যাকআপ সেই জায়গাটায় নাই। হ্যাঁ, টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্ত আছেন, বাট আল্লাহ না করুক যদি কোনো ওপেনারের মাথায় বল লাগে, তখন লাইক টু লাইক সাবস্টিটিউশনটা আপনি আসলে যখন নেবেন, তখন তো আপনার এই জায়গায় একটা অনেক বড় ভ্যাকুয়ামটা আসলে ক্রিয়েট হয়ে যাবে। এবং শুরুর দিকে আসলে নতুন বল যেহেতু, যদি কনকাশন সাবটা প্রয়োজন হয়, এখন যেহেতু আপনার অপশনটা আছে, কনকাশন সাব যেহেতু যদি প্রয়োজন হয়, নতুন বলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে প্রয়োজনটা হতে পারে, বা শুরুর দিকেই প্রয়োজন হতে পারে, বা বিকল্প ওপেনারের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। সো সেই জায়গাটাতে অমিত হাসান দীর্ঘদিনের ঘরোয়া ক্রিকেটের কনসিস্টেন্ট পারফর্মার, যদিও অমিত হাসান এ টিমের সিরিজে একটা মাত্র হাফ সেঞ্চুরি করেছেন, খুব বেশি ভালো করতে পারেন নাই। আমি বলছি না যে পারফরমেন্সের বিচারে আপনি অমিত হাসানকে ঢোকাবেন। টিম কম্বিনেশনের যে জায়গাটা, মূলত এ টিমের যে খেলা হয়েছে, সেখানে আসলে কেউই কনসিস্টেন্টলি ব্যাটিং করতে পারেন নাই, কেউই ভালো খেলেন নাই। নাইম শেখের একটা 80 অড ইনিংস আছে, মাহিদুল অঙ্কনের একটা 50 আছে, অমিত হাসানের একটা 67 আছে। সো আলটিমেটলি পারফরমেন্সের বিচার করলে পরে কেউই তো আসলে টেস্ট টিমে আসার যোগ্যতা রাখেন না। কিন্তু আপনি ওই মন্দের ভালোর জায়গা থেকে আপনি যখন টিম কম্বিনেশন সেট করছেন, আপনার বিকল্প ওপেনার রাখাটা তো আসলে দরকার। বিকল্প ওপেনার ছাড়া, কারণ মিডল অর্ডারে কিন্তু অনেক ব্যাকআপ আছে। মিডল অর্ডারে আপনি লাইক টু লাইক সাবস্টিটিউশন করতে পারবেন। মানে আপনি মিডল অর্ডারের লিস্টটা যদি দেখেন, আপনি সেই জায়গা থেকে মমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, মানে মিডল অর্ডারের কিন্তু একটা, ইভেন মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনি রেখেছেন। অঙ্কনকে আমি ধরে নিচ্ছি অঙ্কনকে খেলানো হবে না টেস্টে, বাট অঙ্কনকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। এখন অঙ্কনকে ব্যাকআপ রাখা হয়েছে মিডল অর্ডারের ব্যাকআপ। সো আপনি যখন মিডল অর্ডারের ব্যাকআপ হিসাবে রাখছেন, ওয়াই নট টপ অর্ডার বা ওপেনিংয়ের ব্যাকআপ? কারণ মিডল অর্ডারে কিন্তু কাভার আপ করে দেওয়ার মতো কোয়ান্টিটি নাম্বার অফ প্লেয়ার্স আছেন। ওপেনিং স্পটে কিন্তু 2 জনের বেশি আসলে কেউ নাই। সো এটা একটা অনেক বড় ফ্যাক্টর জায়গা। হাসান মুরাদের প্রত্যাবর্তন হয়েছে দেখে ভালো লেগেছে। এর আগের সিরিজটাতে কেন হাসান মুরাদ ছিলেন না, সেটা ব্যাকআপ হলেও স্কোয়াডে কেন হাসান মুরাদকে ডাকা হয় নাই, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আমার জন্য অন্তত ছিল। শ্রীলঙ্কাতে যে সমস্ত ভেন্যুতে খেলা, সেই সমস্ত ভেন্যু অ্যানালাইসিস করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গাটাতে কোন ধরনের বোলারদের প্রায়োরিটি থাকা উচিত বেশি। আমরা জানি শ্রীলঙ্কাতে স্পিন ডমিনেটিং লাইন আপটা থাকার প্রায়োরিটি পায়। নাইম হাসান আছেন, হাসান মুরাদ আছেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মানে 4-4 স্পিনার আছেন স্কোয়াডে। মুমিনুল হক মোটামুটি কাজ চালানোর মতো স্পিন করতে পারেন, সেটাকে যদিও স্পিন ধরা যায় না, বাট আপনার স্পিনের অপশনটা আছে, স্পিনের অপশনটা রাখা হয়েছে। পেসেও পর্যাপ্ত অপশন রাখা হয়েছে। বাহাতি পেস বোলার সেই জায়গাটায় নাই, সেটা একটু আনফর্চুনেট আমরা, যে কম্বিনেশনের জায়গাটাতে বাহাতি পেস বোলারটা রাখা হয়নি। ইবাদত অনেকদিন পর প্রত্যাবর্তন করেছেন, দ্যাটস গুড, কোনো সমস্যা নেই। বাট ডেফিনেটলি আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যে সিলেক্টর যে 2 জন আছেন, এমনিতেই 2 জন মানুষ, একজন মানুষ নাই। আগে হান্নান সরকার যখন ছিলেন, ব্যক্তিগতভাবে বলতে পারি যে অনেক বোঝানো কাজ, কাগজ কলমের কাজ অনেক ভালো করতে পারেন, বা কাগজ কলমের কাজ অনেক করেন, ওই রিসার্চের জায়গাগুলো অনেক ভালো মতো করেন। লিপু ভাইরাও আশা করি করেন। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের সিলেকশন প্রসিডিউরে একটা ফর্মাল পোস্টই থাকা উচিত, সেটা হচ্ছে সিলেক্টরস অ্যানালিস্ট। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। সিলেক্টরস অ্যানালিস্ট আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু 4-5 জন অ্যানালিস্ট আছেন। আমরাও ব্যক্তিগত জায়গা থেকে 15-20 জনের মতো অ্যানালিস্ট প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছি।
ইন্ডিয়া থেকে দেবরাজ রাউত এসে প্রশিক্ষণ দিয়ে গেছেন, ইনফ্যাক্ট তারা ঢাকা প্রিমিয়ার লিগেও কাজ করেছেন। সো আপনি যদি চিন্তা করেন যে অন্তত দেশে 15-20 জনের একটা সেট আপ আছে যারা অ্যানালাইসিস করতে পারে বা বিশ্লেষণ করতে পারে, ডেটা নিয়ে কাজ করতে পারে। সো আমার কাছে মনে হয় যে সিলেক্টার্সদের এই জায়গাটাতেও আসলে ডেটা বিশ্লেষক বা ডেটা অ্যানালিস্ট থাকাটা খুব জরুরি সিলেক্টরদেরকে হেল্প করার জন্য। কারণ এই যে একটা পয়েন্ট যেটা হয়তো বা ইগনোর করে গেছেন সিলেক্টররা, সেটা হচ্ছে কনকাশন সাব যদি প্রয়োজন পড়ে, এবং সেক্ষেত্রে মিডল অর্ডারের ব্যাকআপ তো অবশ্যই আছে, কিন্তু টপ অর্ডারের ব্যাকআপটা আসলে কোথায়, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা কিন্তু আছে। যে আপনার কনকাশন সাব যদি লাইক টু লাইক আপনার প্রয়োজন পড়ে, আদারওয়াইজ আপনি একটা অপশন ছাড়া খেলবেন কিনা। সো এই জায়গাগুলোতেই কিন্তু বিশ্লেষকদের কাজ, অ্যানালিস্টদের কাজ। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের সিলেকশন প্রসিডিউরে, সিলেকশন প্যানেলে সিলেক্টরদেরকে সহযোগিতা করার জন্য, সিলেক্টরদেরকে অ্যাসিস্ট করার জন্য, ইভেন কোন কন্ডিশনে খেলায় এগুলো তো তারা, ডেটাগুলো তো অবশ্যই তারা নেন আমি যতদূর বিশ্বাস করি, বাট এটা একটা ফর্মাল প্রসিডিউর যেটা সিলেক্টরদের কাজটাকে অনেকটা সহজ করে দেবে অনেক আগে ভাগেই। যে আলটিমেটলি কোন প্রতিপক্ষের সাথে খেলা, সেই প্রতিপক্ষের স্ট্রেংথ, আমার টিমের স্ট্রেংথ, সে অনুযায়ী কোন ভেন্যুতে খেলা হচ্ছে সেখানকার স্ট্রেংথ, এই সব কিছুর ইভ্যালুয়েশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমার মনে হয় যে আরেকটু ফর্মাল শেপে করলে পরে সেটা অনেক বেশি মাত্রায় বেটার। মানে প্রত্যেক কিছুর তো একটা প্রোটোকল আছে, একটা সৌন্দর্যের জায়গা আছে, ওটা হলে পরে আমার মনে হয় বেটার। আসলে টিম নিয়ে সবসময় কথা হয়, সবসময় কন্ট্রোভার্সি হয়, কারণ আমার কাছে এই একটা জায়গা মনে হয়েছে যে ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টর যারা টিম সিলেক্ট করেছেন তার এই কনকাশন সাবের বিষয়টা, বিশেষ করে ওপেনারের বিকল্প না থাকা বা ব্যাকআপ ওপেনার না থাকা, এইটা তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে এই দুইজন ব্যাটসম্যান তারাই আসলে এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম অনিক, তারাই খেলছেন আলটিমেটলি, দুইটা টেস্টই খেলছেন। ডেফিনেটলি সেটা একটা প্ল্যানের জায়গা থাকতে পারে যে একদম ফ্রি করে দেওয়া যায়, ওকে উই আর প্লেয়িং বোথ দ্য টেস্ট ম্যাচেস, সেটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তবে আল্লাহ না করুক যদি কনকাশন সাব প্রয়োজন হয়, তখনের ক্ষেত্রে আসলে এটার অপশনটা চিন্তা করেছেন কিনা সিলেক্টররা। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে অনেক গভীরে চিন্তা করার জায়গা আছে, আরও ম্যান পাওয়ার ইনক্লুড করারও জায়গা রয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।